প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এর আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের পাঠে আমরা বাংলা চারুপাঠ বইয়ের মিনু গল্পটির প্রথম অর্ধাংশ নিয়ে আলোচনা করব। এখন দেখে নেই আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারব। ভাবধারা বজায় রেখে গল্পটির নির্ধারিত অংশ সঠিক উচ্চারণের সাথে পাঠ করতে পারব। কঠিন শব্দের উচ্চারণ করতে পারব। পঠিত অংশটির মূল ভাব বিশ্লেষণ করতে পারব। গল্পটির মূল্যবোধ ব্যাখ্যা করতে পারব এবং লেখক বনফুলের জীবন সম্পর্কে বলতে পারব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা বাংলা চারুপাঠ বইটি সাথে রাখো এবং ৬ নম্বর পৃষ্ঠায় মিনু গল্পটি বের করো, যেন আমরা যখন আলোচনা করব তোমাদের বুঝতে অসুবিধা না হয়। প্রথমেই আমরা মিনু গল্পের লেখক বনফুল সম্পর্কে জেনে নিব। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ তিনিই আমাদের লেখক। তিনি বনফুল ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। তার প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। পেশায় চিকিৎসক হলেও সাহিত্যের প্রতি তার ছিল ব্যাপক আগ্রহ। তিনি তার গল্পকে আকারে ছোট, ব্যঙ্গরসিকতাপূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনের মাধ্যমে সাহিত্যাঙ্গনে বিশেষ স্থান দখল করে নিয়েছেন। গল্পের বিষয় হিসেবে তিনি ব্যবহার করতেন বাস্তব জীবন, সংবেদনশীলতা ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান। তার রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হল বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোক, বহুবর্ণ, অনুগামিনী ইত্যাদি। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে বলাইচাঁদ মুখোপাধ্যায় ভারতের সর্বোচ্চ উপাধি পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন। এই বরেণ্য সাহিত্যিক 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তিনি 1979 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। এখন চলো আমরা মূল গল্পে চলে যাচ্ছি। তোমরা সবাই মনোযোগ দিয়ে গল্পটি শুনবে কিন্তু। আমাদের গল্পের নাম হচ্ছে মিনু। মা মরা মেয়ে মিনু। বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে। বয়স মাত্র 10, কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে সে। সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলেন যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের। পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। শিক্ষার্থীরা, মিনু নামের 10 বছরের একজন অনাথ শিশু এই গল্পের প্রধান চরিত্র। তার বাবা মা কেউ নেই, তাই দুঃসম্পর্কের এক পিসির বাড়িতে আশ্রয় হয়েছে তার, যেখানে তাকে এই বয়সেই চাকরানির মতো সব কাজ করতে হয়। সে কথা বলতে পারে না। চুপচাপ থেকে 24 ঘন্টা বিনা বেতনে শুধু পেট ভাতায় কাজ করবে এমন লোক পেয়ে তার পিসেমশাই ও পিসিমা খুশি, কারণ এরকম কাজের লোক তারা কখনো খুঁজে পেত না। অথচ চারপাশের মানুষ মনে করে যোগেন বসাক অনেক মহৎ লোক, তাই তিনি বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। অথচ মিনুকে সে আশ্রয় দিয়েছে মূলত পেট ভাতায় নিজের ঘরে সকল কাজ করানোর উদ্দেশ্যে। পেট ভাতা শব্দটির অর্থ হল পেটে ভাতে, প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে কাজ করে দেওয়া। বোবা হওয়াতে আরো সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও। অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়। সব কথা শোনার দরকারও হয় না তার। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে। মিনু বোবা বা বাক প্রতিবন্ধী এবং কালা। কালা শব্দটির অর্থ হল বধির বা কানে কম শোনে এমন ব্যক্তি। খুব উচ্চ স্বরে কথা বললে তবেই মিনু শুনতে পায়। তবে মিনুর কিন্তু সব কথা শোনার প্রয়োজন হয় না। কথা বলার সময় ঠোঁটের নড়াচড়া ও মুখের অভিব্যক্তি দেখেই সে বুঝে ফেলে অপর মানুষটি কি বলতে চাচ্ছে। তোমরা কি জানো, যারা এরকম বিশেষ চাহিদা সম্পন্ন
তাদের এ ধরনের বিশেষ সক্ষমতা তৈরি হয়ে যায়। এছাড়া তার একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ। দৃষ্টির ভেতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে। বলতেও শুনতে না পারলেও মিনুর ষষ্ঠ ইন্দ্রিয় অনেক প্রখর। ষষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই 5টি ইন্দ্রিয়ের বাইরের বিশেষ কিছু। ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে নিজের মনে মিনু এমন কিছু জিনিস তৈরি করতে পারে যা সাধারণভাবে সম্ভব নয়, মানেও হয় না। মিনু চোখ দিয়ে পুরো সৃষ্টি জগৎকে গ্রহণ করে, তারপর নিজের মনে ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে এই সৃষ্টি জগৎকে নতুন রূপে সাজিয়ে তোলে। খুব ভোরে ওঠে সে, ভোর 4টের সময়। উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপ দপ করে জ্বলছে শুকতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে, সই ঠিক সময় উঠেছ দেখছি। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ, কবির চোখে নিশা বসানের আলোকদূত, কিন্তু মিনুর চোখে সে সই। মিনুর দেখা প্রত্যেকটি বস্তুই তার মনের জগতে ভিন্ন নামে ও পরিচয়ে পরিচিত। ভোরের শুকতারাকে মিনু নিজের বন্ধু মনে করে। শুকতারা হল সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্র গ্রহ। আর গ্রহ হচ্ছে সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক। বাস্তবে শুকতারা একটি গ্রহ হলেও মিনুর কাছে সে তার বান্ধবী বা সই। সই হল সখীর কথ্যরূপ। বান্ধবী বা সহচরীকে কথ্য ভাষায় সই বলা হয়। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়। আকাশবাসী তার কোনো পিসেমশাইয়ের গৃহস্থালিতে উনুন ধরাবার জন্যে। আকাশের পিসেমশাইও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসেমশাইয়ের মতো। শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায়, তখন ভাবে, ওই যে কয়লা, কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ, বলে আর মুচকি মুচকি হাসে। তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে। মিনু মনে করে তার সই শুকতারাও তার মতো ভোরবেলায় কয়লা ভাঙতে উঠেছে। সে হয়তো আকাশবাসী কোনো পিসেমশাইয়ের বাড়িতে থাকে। আকাশবাসী বলে এখানে কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী কাউকে বোঝানো হয়েছে। আসলে মিনু কল্পনায় নিজের জগৎ তৈরি করে নিয়েছে, যেখানে সই আছে, তার মতো সইয়ের পিসেমশাই আছে, সেখানে নিজের পিসেমশাইয়ের মতো শুকতারার পিসেমশাইও ডেলি প্যাসেঞ্জারির কাজ করেন। ডেলি প্যাসেঞ্জারি অর্থ হচ্ছে প্রত্যহ যাতায়াতকারী। আর গল্পে যে উনুন শব্দটি আমরা শুনেছি, সেই উনুন শব্দের অর্থ হচ্ছে চুলা। আবার শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরোগুলোকে মিনু মনে করে ছড়ানো কয়লা, ঠিক যেমনটি সে কয়লা ভাঙার সময় তার আশেপাশে ছড়িয়ে থাকে। কয়লাগুলো ওর শত্রু। শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর। হাতুড়িটার নাম রেখেছে গদাই। আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয়। কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, ওঠো এবার, রাজ্যে পুইয়ে গেছে। সই এসে কয়লা ভাঙছে, তোমরাও ওঠো। মিনুর মনের জগতে যেমন বন্ধু আছে, তেমনি ঠাট্টাচ্ছলে সে শত্রু তৈরি করেছে, আর তা হচ্ছে কয়লা। আসলে এই কয়লা ভাঙার কাজটা মিনুর পছন্দ না বলেই সে কয়লাগুলোকে শত্রু ভাবছে। আবার তার আশেপাশের সব কিছুরই একটি করে নাম দেয়া আছে। হাতুড়িকে গদাই আর কয়লা ভাঙার পাথরকে শানু বলে ডাকে সে। আর রোজ সকালে ওদের ডাকতে থাকে এই বলে যে রাত শেষ হয়ে গেল, সই কয়লা ভাঙতে শুরু করেছে, তোমরা ওঠো। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝেছ রাত পুইয়ে গেছে মানে রাত শেষ হয়ে গেছে। কয়লা ভাঙতে ভাঙতে সে অস্পষ্ট
হিস হিস শব্দ করে একটা। মনের ঝাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে যেন। কয়লা ভেঙে তারপর সে যায় ঘুঁটের কাছে। ঘুঁটে তার কাছে ঘুঁটে নয়, তরকারি। উনুনের নাম রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুঁটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। আঁচটা যখন গনগন করে ধরে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। এ অংশে দেখো, কথা বলতে পারে না দেখে মিনু হিস হিস করে অস্পষ্ট কিছু শব্দ তৈরি করে। মিনু উনুন বা চুলার নাম দিয়েছে রাক্ষসী, আর কেরোসিন তেল দেওয়া ঘুঁটেগুলোকে মিনুর কাছে মনে হয় তরকারি। উনুন বা রাক্ষসীটি ঘুঁটের তরকারি দিয়ে কয়লাদের খাবে। এ সবই হচ্ছে মিনুর কল্পনার জগতের ঘটনা। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে, তারপর ছুটে চলে যায় উঠোনে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভাবে শোয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আঁচ ওঠেনি আজ। চুলার আগুনে লাল আভা সৃষ্টি হলে মিনুর মনে হয় তা হচ্ছে রাক্ষসী কয়লা খেয়ে তৃপ্তি বোধ করছে। লাল কয়লাগুলোকে রাক্ষসী মাংস ভেবে খেয়ে ফেলছে। মিনু যখন ভোরের আকাশে লাল আভা দেখে তখন ভাবে তার সই শুকতারার উনুনে সেদিন চমৎকার আঁচ এসেছে, আর আকাশ মেঘে ঢাকা থাকলে ভাবে তার সই উনুনের ছাই পরিষ্কার করেনি। এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই। সে জগতে তার শত্রু মিত্র সব আছে। মিনু ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে তার যে জগৎ তৈরি করেছে তার সাথে বাইরের জগতের কোনো মিল নেই। বাইরের জগতে সে সম্পূর্ণ একা, কিন্তু তার মনের জগতে শত্রু মিত্র সব আছে। শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের এই অধ্যায়ের কর্ম অনুশীলনটি কিভাবে লিখতে হবে তা শিখব। শারীরিক বা মানসিকভাবে অসুস্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিশুকে নিয়ে গল্প, কবিতা বা সংক্ষিপ্ত রচনা লেখো। মনে রাখবে, তুমি যাই লেখো না কেন শিশুদের প্রতি যেন মমত্ববোধ প্রকাশ পায়। এই কর্ম অনুশীলনটির নমুনা উত্তর হিসেবে আজ আমরা একটি গল্প লিখব। গল্পটির নাম হচ্ছে নির্ভীক। 1998 সালের জুলাই মাসে এরিকের জন্ম হয়। 1.5 বছর বয়সে খুবই কঠিন একটা রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে সে অন্ধ হয়ে যায়। একটি মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে ফেললে অসহায় হয়ে যাবে, মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে, সবাই তাই ভাবে। কিন্তু এরিকের মা বাবা তাকে সর্বাত্মক সহযোগিতা করতে থাকে। দৃষ্টি প্রতিবন্ধী হলেও এরিককে নিয়ে তারা স্বপ্ন দেখেন। ধীরে ধীরে এরিক ব্রেইল পদ্ধতির মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে থাকে। ব্রেইল হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের পড়াশোনার বিশেষ পদ্ধতি। সেই সাথে এরিক দাবা খেলা ও কিছু শারীরিক কসরতেও সাফল্য অর্জন করতে থাকে। 8-10টা স্বাভাবিক শিশুর মতো সেও বিকেলে খেলতে বের হয়। তার কিছু বন্ধুও হয়েছে। তারা চেষ্টা করে এরিক যেন তাদের সাথে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে। এমনকি ক্রিকেট খেলার জন্য একটি বিশেষ বল এরিকের জন্য তারা তৈরি করেছে। সাধারণ একটি বলের ভেতরেই তারা ছোট ছোট কয়েকটি ঝুনঝুনি পুরে দিয়েছে। তারপর টেপ দিয়ে সেই বলটিকে আগের অবস্থায় নিয়ে গেছে। এখন এরিক এই বলের শব্দ অনুসরণ করে তা দিয়ে অনুশীলন করার চেষ্টা করে এবং মাঝে মাঝেই সবাইকে অবাক করে দিয়ে 4-6 মেরে বসে। দৃষ্টিশক্তি না থাকলেও ক্রিকেট খেলার উন্মাদনা ও আনন্দ তার মনের গহীনে পৌঁছে গেছে। এরিকের ইচ্ছা বড় হয়ে সে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হবে এবং সেই সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কাজ করে যাবে। শিক্ষার্থীরা, তোমরা এভাবে শারীরিক বা মানসিকভাবে অসুস্থ, অর্থাৎ আমরা যাদের বিশেষ চাহিদা সম্পন্ন বলি, এরকম একজন শিশুকে নিয়ে কোনো গল্প, কবিতা বা সংক্ষিপ্ত রচনা লিখতে পারো।
তাহলে আজকের পাঠে আমরা কি কি বিষয় আলোচনা করলাম? আমরা মিনু গল্পটির প্রথম অর্ধাংশ পড়েছি এবং বিশ্লেষণ করতে শিখেছি। লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জীবন সম্পর্কে জেনেছি। গল্পটি আমাদের কি কি মূল্যবোধ শিক্ষা দেয় তা জেনেছি। গল্পাংশটুকুর শব্দের অর্থগুলো জেনেছি। সঠিক উচ্চারণে গল্পটি পাঠ করতে শিখেছি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো। শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে। আমি আসমাউল হোসেন। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 5। এই অধ্যায়ের পাঠ 1 থেকে 3 সম্পর্কে জানতে পারবে। 1, সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠান ও উপাদানের প্রভাব ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়ার তুলনা করতে পারবে। চলো তাহলে শুরু করি আজকের মূল পাঠ। আমাদের আজকের মূল পাঠ 1, সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। আচ্ছা, সামাজিকীকরণ কি সেটা জানতে হলে আমাদেরকে কি জানতে হবে? আমাদের জানতে হবে যে মানুষ সামাজিক জীব, তারা একা একা বাস করতে পারে না, তারা সমাজবদ্ধ হয়ে বাস করে। তো সমাজবদ্ধ হয়ে যদি বাস করতে হয় তাহলে সমাজে সবার সাথে মিলেমিশে থাকতে হবে, তাই না? সমাজের সবার সাথে মিলেমিশে থাকতে হলে সমাজের বিভিন্ন কাজে তাকে অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ সমাজের রীতিনীতি নিয়ম কানুন মেনে চলতে হবে। এই যে সমাজে বাস করার জন্য সমাজের রীতিনীতি শিক্ষা বা নিয়ম কানুন জানা, এটাই আসলে সামাজিকীকরণ। দেখো, একটা ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য তার সামাজিকীকরণ প্রয়োজন। তার সুষ্ঠু বিকাশ অর্থাৎ তার শারীরিক, মানসিক, আবেগিক সব ধরনের বিকাশ যথাযথ হওয়ার জন্য তার প্রয়োজন হচ্ছে যথাযথ সামাজিকীকরণ। জন্মের পর থেকেই মানুষ কি করে? সমাজের বিভিন্ন নিয়ম কানুন রীতিনীতি এগুলো শিখতে থাকে। সে জেনেই হোক না জেনেই হোক সেগুলো কিন্তু সে শিখছে। প্রতিনিয়ত এই শেখার মাধ্যমে মানুষ একটা সামাজিক জীব হিসেবে অর্থাৎ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে, তাই না? এক কথায় ব্যক্তির সামাজিকীকরণে কয়েকটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠানের প্রভাব আমরা চলো পর্দায় দেখি। আচ্ছা, প্রথমেই আমরা জানবো পরিবার সম্পর্কে। সামাজিকীকরণে যে প্রতিষ্ঠানটি প্রথমেই অবদান রাখছে সেটা হচ্ছে পরিবার। অর্থাৎ সামাজিকীকরণে সবচেয়ে প্রথম এবং প্রধান ভূমিকা পালন করছে একটি পরিবার, তাই না? আমরা সবাই জানি পরিবার আমাদের কি? আমাদের প্রথম এবং প্রধান শিক্ষা কেন্দ্র। পরিবার থেকেই আমরা সবচেয়ে প্রথমে শিখি। একটা শিশু জন্মগ্রহণ করার পরে কোথায় থাকে প্রথমে? পরিবারে নাকি স্কুলে? স্কুল থেকে শিখি আমরা আগে? আমরা শিখি পরিবার থেকে সবকিছু। তো এই জন্য প্রথম এবং প্রধান কেন্দ্র হিসেবে পরিবারের কিছু দায়িত্ব রয়েছে। শিশু যখন পরিবার থেকে একটা পরিবারে জন্মগ্রহণ করে তখন পরিবারের সদস্যদের প্রতি তার আবেগ, অনুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ এই সব ধরনের অনুভূতি কিন্তু সে কোত্থেকে শিখছে? পরিবার থেকে শিখছে। কিভাবে শিখছে? দেখে দেখে শিখছে। এবং তোমরা দেখবে যে ধর্মচর্চা, খাদ্যাভ্যাস, শিক্ষা, তারপরে পোশাক পরিচ্ছদ পরিধান ইত্যাদি বিষয়গুলো সম্পর্ক মানে এই সব বিষয় সম্পর্কে পরিবারের যে সংস্কৃতি সেটার প্রতিফলন ঘটে সরাসরি ব্যক্তির উপর। অর্থাৎ ব্যক্তির এই বিষয়গুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে সেই পরিবারে, ব্যক্তি যেই পরিবার থেকে আসছে সেই পরিবারে কোন ধরনের সংস্কৃতি বিদ্যমান বা সেই ধরনের কি ধরনের সংস্কৃতির চর্চা করা হয়, তাই না? এই জন্য সর্বাপেক্ষা শক্তিশালী বাহন হচ্ছে পরিবার। কিসের জন্য? সামাজিকীকরণের ক্ষেত্রে। সামাজিকীকরণের ক্ষেত্রে সর্বাপেক্ষা শক্তিশালী বাহন হচ্ছে পরিবার। এরপর আমরা আসছি স্থানীয় সমাজ সম্পর্কে। স্থানীয় সমাজ কোনটি? আমাদের পরিবারের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে আমাদের এই স্থানীয় সমাজ। কেন? কারণ আমরা তো পরিবারে একটা গৃহে কি হয়? পরিবারে আমরা গৃহে বাস করি, তারপরে তার আশেপাশে প্রতিবেশী সমাজ, সংগঠন, একটা পাড়াপতি সবাইকে নিয়ে হচ্ছে আমাদের হচ্ছে স্থানীয় সমাজ। বিভিন্ন সামাজিক সংগঠনগুলো কি কি বলতো? যেগুলো আমরা স্থানীয় সমাজের উপাদান হিসেবে জানি সেগুলো হচ্ছে বিভিন্ন সাহিত্য সমিতি, সাংস্কৃতিক সংগঠন, খেলাধুলার ক্লাব, তারপর রাজনৈতিক সম্মেলন কেন্দ্র, তারপরে শিক্ষা কেন্দ্র, এই সবগুলো হচ্ছে কি আমাদের স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। তো এই স্থানীয়ভাবে গড়ে ওঠা যেই উপাদানগুলো আছে বা সংগঠনগুলো আছে সেগুলো কিন্তু ব্যক্তির চিন্তা ভাবনা, অর্থাৎ তার ব্যক্তিত্বের উপরে একটা গভীর প্রভাব ফেলে। অর্থাৎ
তার আচরণ কেমন হবে, সে কিভাবে চিন্তা করবে, এগুলো প্রভাব ফেলে কিন্তু স্থানীয় সমাজ। কেন? দেখো, তার কারণ হচ্ছে যখন এইসব সংগঠনের সাথে ব্যক্তি নিজেকে জড়িত করে, অর্থাৎ আমরা বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠনে যখন নিজেকে সংযুক্ত করি, তখন কি হয়, আমরা পরিবারের বাইরে অন্যান্য সদস্যদের সাথে মিশতে শিখি, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, তাদের সাথে আমরা চিন্তা ভাবনা শেয়ার করি, তাদের কাছ থেকে অনেক সময় আমরা অনেক সৃজনশীল জিনিসপত্র শিখি, সৃজনশীলতার বিকাশ ঘটে, অন্যদের সাথে আমাদের আন্তরিকতা বৃদ্ধি পায়, আমরা সৌন্দর্য শিখি, ওখানে সৌন্দর্য বোধ সম্পর্কে আমাদের একটা ধারণা জন্মায়, রুচি সম্পর্কে আমাদের ধারণা জন্মায়, তারপরে আমাদের সুকুমার বৃত্তির চর্চার হয়, তাই না? যখন আমরা এইসব সংগঠনের সাথে নিজেকে যুক্ত করি, তখন কি হয়, এই যে এইসব সংগঠনগুলোতে যুক্ত হয় এবং কাজ করার মাধ্যমে যখন তোমাকে কোনো কাজ দেওয়া হয়, সেই কাজটা তুমি সুস্থভাবে পালন করো, তখন কি করলা, তুমি তখন দায়িত্ব নিয়ে কাজটি করলা, তখন তোমার মধ্যে একটা দায়িত্ববোধের জন্ম নেয় না, যে আমাকে এই কাজটি করতে দেওয়া হয়েছে, সমাজের সবার সাথে মিলেমিশে আমি কাজ করছি, আমার দায়িত্ব কর্তব্য বোধ, এইগুলো সবই তৈরি হচ্ছে আমাদের এই স্থানীয় সমাজ থেকে। এখন আমরা জানবো সমবয়সী সঙ্গী এর প্রভাব সম্পর্কে। সমবয়সী সঙ্গী কারা? শিশু তার পরিবারের বাইরে বন্ধু বান্ধব যাদের সাথে মেলামেশা করে, তাদেরকে আমরা বলছি সমবয়সী সঙ্গী। সমবয়সী বন্ধু বান্ধবের গুরুত্ব জীবনে অনেক বেশি। কেন? কারণ আমরা যাদের সাথে বন্ধুত্ব করি তাদের আমরা খুব পছন্দ করি, তাই না? যখন আমরা কাউকে পছন্দ করি তখন তার দ্বারা আমরা খুব দ্রুত প্রভাবিত হই। যখন আমরা তাদের সাথে মেলামেশা করি তখন আমরা অনেক কিছু নিজেরা শিখে ফেলি। শিশুরা এই ছোট বয়সে খেলার ছলে কিন্তু অনেক কিছু শিখে যায়। যেমন ধরো, তারা খেলতে খেলতেই শেয়ারিং, কেয়ারিং, নেতৃত্বের গুণাবলী, এগুলো সবকিছুই কিন্তু খেলার ছলে শিখে যাচ্ছে। এই সবগুলো কি সামাজিকীকরণ প্রক্রিয়া, তাই না? তো আমরা যখন এই বন্ধুদের সাথে মিলেমিশে এই সামাজিকীকরণ শিক্ষা পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কি হতে হবে? যখন আমরা বন্ধু নির্বাচন করব, তখন আমাদের সচেতন হতে হবে। কারণ কি, এই যে আমি বললাম যে বন্ধুদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, তো যদি আমাদের বন্ধু ভালো হয়, আমাদের সঙ্গী ভালো হয়, তাহলে আমরা ভালো জিনিস শিখবো, তাই না? এই জন্য মা বাবা মাঝে মাঝে জিজ্ঞেস করে না, কার সাথে মিশছো, তোমাদের বন্ধু কারা? তো মাঝে মাঝে আমরা বিরক্ত হই। বিরক্ত হওয়া যাবে না, কারণ মা বাবা আমাদের ভালোর জন্যই এটা বলেন। আমরা সবাই জানি কি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। চলো আমরা পরেরটাতে দেখি কি। তারপরে প্রভাব হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান কি? শিক্ষা প্রতিষ্ঠান মানেই হচ্ছে যেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। তো সামাজিকীকরণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করি তা না, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমরা অনেক ধরনের শিক্ষা বা সামাজিকীকরণ সম্পর্কে আমরা জ্ঞান লাভ করি হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। অর্থাৎ সামাজিকীকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আমরা যেমন এই যে বলছিলাম যে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, সঙ্গে সঙ্গে আমরা কি কি শিখি? আমরা নিয়ম শৃঙ্খলা, নিয়মবর্তিতা, তারপরে শিক্ষকদের যে সম্মান করা, সমবয়সীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এই যে অনেকের সাথে আমরা মেলামেশার সুযোগ পাই, সেখান থেকে কিন্তু আমরা এইসব ব্যাপারগুলো শিখতে পারি। শৃঙ্খলা বোধ, ন্যায় নীতি বোধ, নৈতিকতা, সবকিছু শিক্ষা কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেয়ে যাই। এরপরে আমরা জানবো রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে। রাজনৈতিক প্রতিষ্ঠান কি? দল নির্বিশেষে অনেকেই ব্যক্তি বিশেষে তার পছন্দের দল বা রাজনৈতিক দলকে পছন্দ করে, তাই না? তাদের নেতৃত্ব, তাদের গুণাবলী, তাদের মূল্যবোধকে তারা বিবেচনায় আনে বা তাদেরকে ফলো করে। তো এই রাজনৈতিক প্রতিষ্ঠান, দল, এগুলোর মাধ্যমে কি হয়? নেতৃত্ব দানের ক্ষমতা, তারপরে দলবদ্ধ হওয়া, এইসব গুণাবলী ব্যক্তি, অর্থাৎ সবার সাথে মিশে একাত্মবোধ হওয়ার যেই প্রক্রিয়া, সামাজিকীকরণের অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা পাই হচ্ছে আমরা এই যেরকম রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে। এখন আমরা জানবো পার্ট 2, সামাজিকীকরণে বিভিন্ন উপাদানের প্রভাব সম্পর্কে। কাঙ্ক্ষিত এবং সুস্থ জীবনের জন্য প্রত্যেকটা ব্যক্তির কি হয়? সমাজের কিছু নিয়ম নীতি, রীতিনীতি, এগুলো মেনে চলতে হয়। এই নিয়ম নীতি, রীতিনীতি এগুলোকে আমরা কি বলেছি? এগুলোই হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া। তো এই যে সামাজিকীকরণ প্রক্রিয়া আয়ত্ত করার জন্য বা আয়ত্ত করার পেছনে তার কিছু জিনিস বা কিছু উপাদান কাজ করে, যে উপাদানগুলো তাকে এই সামাজিকীকরণে সহায়তা করে। সেগুলো কি? সেগুলো হচ্ছে অনুকরণ, অভিভাবন, অঙ্গীভূতকরণ, ভাষা। চলো পর্দা এগুলো সম্পর্কে আরো বিস্তারিতভাবে আমরা দেখি। প্রথমে আমরা জানবো অনুকরণ। অনুকরণ অর্থ তোমরা সবাই জানো কম বেশি। অনুকরণ মানে কি? মানে কাউকে হুবহু নকল করা। অর্থাৎ
যখন অন্যের কোনো কাজ বা আচরণ হুবহু নকল করা হয় তখন সেটাকে বলা হয় অনুকরণ। ছোটরা সাধারণত কি করে, সবসময় বড়দের অনুকরণ করে না? দেখবে ছোটরা মাঝে মাঝে বড়দের স্যান্ডেল পরে অথবা মায়ের শাড়ি ওড়না গায়ে জড়িয়ে সে নিজেকে মা ভাবে, বাবার জুতো পরে সে নিজেকে বাবা ভাবে, তাই না? এভাবে ছোটরা সবসময় বড়দেরকে অনুকরণ করে এবং এই অনুকরণের মাধ্যমে শিশুদের কি হয়, ভাষার বিকাশ, বাচন ভঙ্গি, উচ্চারণ, এই সবগুলো তারা আয়ত্ত করে কিন্তু এই অনুকরণের মাধ্যমেই। ধরো যে শিশুটার জন্ম হয়েছে বাংলাদেশে একটি পরিবারে, সে পরিবার থেকে কোন ভাষাটা শিখবে বলো? বাংলা ভাষা, কারণ সে আশেপাশে বাংলা ভাষা শুনতে পাচ্ছে। আবার যদি শিশুটির জন্ম হয় আমেরিকার কোনো পরিবারে, তাহলে সে তার আশেপাশে কি ইংরেজি শব্দ শুনবে, তাদের ভাষা বাচনভঙ্গি শিখবে, সে শুরু করবে হচ্ছে সেই ভাষায় কথা বলা বা সেই বাচনভঙ্গিতে কথা বলা। তাহলে সে কি করছে, তার আশেপাশে যা দেখছে সেগুলো অনুকরণ করেই কিন্তু সে জ্ঞান বুদ্ধি দিয়ে কাজ করার মতন ক্ষমতা থাকে না বা পরিপক্কতা থাকে না, তারা সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যায়, তাই না? এই জন্য এই যে প্রভাবিত হয়ে যাওয়াটাকেই বলা হচ্ছে অভিভাবন, অর্থাৎ তারা সহজেই অন্যের দ্বারা অভিভাবিত হয়। বুঝতে পেরেছ? তো শিক্ষা, রাজনীতি, বাণিজ্য, শিল্প, এই বিভিন্ন জায়গায় আমরা এই অভিভাবন প্রক্রিয়ার প্রয়োগ দেখে থাকি। এই প্রক্রিয়া চেষ্টা করা হয় নিজস্ব চিন্তা ভাবনা বা নিজস্ব ধ্যান ধারণাকে অপরের মাঝে প্রবিষ্ট করার, এবং এই প্রবিষ্ট করার মাধ্যমে অপরের কার্য বা আচার আচরণ নিয়ন্ত্রণ করা, অর্থাৎ নিজের ইচ্ছা অনুযায়ী অপরের কাজ এবং আচরণ আচরণকে পরিচালিত করা। এটা হচ্ছে অভিভাবনের একটা নীতি বা এটাকেই বলে অভিভাবন প্রক্রিয়া। অর্থাৎ আমার ইচ্ছা অনুযায়ী আমি যদি কাউকে আমার ইচ্ছাটাকে তার মধ্যে প্রবিষ্ট করাই এবং আমি এমন ভাবে তাকে মোটিভেট করি যে সে তার আচার আচরণ সবকিছুই চলবে হচ্ছে আমার ইচ্ছা অনুসারে, তখন আমি সেটাকে বলবো হচ্ছে অভিভাবন প্রক্রিয়া। তোমরা অভিভাবন প্রক্রিয়ার একটা অনেক বড় উদাহরণ দেখতে পাও বিভিন্ন প্রচার কার্য এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে। তারা কিন্তু এই অভিভাবনের মনস্তাত্ত্বিক দিকটা নিয়ে কাজ করে। চলো আমরা পরের পয়েন্টে দেখব অঙ্গীভূতকরণ। অঙ্গীভূতকরণ কাকে বলে? ছোটরা কি করে, ছোটরা অনেক কাজই করে যেটা নাকি এলোমেলো। তারা ছোটবেলায় কোনো কিছু বুঝে বা জ্ঞান বুদ্ধি দিয়ে কাজ করে না, তারা এলোমেলো ভাবে বিভিন্ন রকম কাজ করে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে কি করে, তার জ্ঞান বুদ্ধি দিয়ে সে বুঝতে শেখে যে তার জন্য কোনটা প্রয়োজনীয়, তার জন্য কোনটা ভালো। তখন সে ধীরে ধীরে তার জন্য প্রয়োজনীয় এবং ভালো জিনিসগুলোকে অঙ্গীভূত করে নেয়। যেমন তার পছন্দের খেলনা, বই, রাইমস, এভাবে ছোটরা তাদের প্রয়োজনীয় জিনিসকে তাদের অঙ্গীভূতর উপাদান করে নেয়। একইভাবে তারা তাদের বাবা মা, আত্মীয় স্বজন যারা নাকি তার ভালো মন্দের সাথে একাত্মতা বোধ প্রকাশ করে, তাদেরকেও সে এই অঙ্গীভূতর মাধ্যমে নিজের করে নেয়। আমরা কি দেখি, ছোটরা কি পছন্দ করে বলতো? তারা নিজেদের পছন্দ অনুযায়ী সাজতে পছন্দ করে এবং সেই অনুযায়ী ভূমিকা পালন করে, তাই না? আমরা মাঝে মাঝে দেখি না, তারা নিজেদেরকে স্পাইডারম্যান, তারপর সিন্ডারেলা এসব সাজে সাজায় এবং মনে করে সে বুঝি স্পাইডারম্যানই হয়ে গেছে অথবা সে বুঝি সিন্ডারেলাই হয়ে গেছে, তাই না? এরপরে আমরা জানবো ভাষা সম্পর্কে। ভাষা কি? ভাষা হচ্ছে যোগাযোগের অন্যতম একটা মাধ্যম। একজনের সাথে আরেকজনের যোগাযোগ প্রতিষ্ঠিত করতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভাষা। ভাষার মাধ্যমে কি হয়, আমরা আমাদের সমাজ এবং সংস্কৃতির বিভিন্ন জিনিস এক জায়গা থেকে একজন থেকে আরেকজনে সঞ্চারিত হয়, তাই না? ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি, ভাষার মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি, ভাষার মাধ্যমেই আমরা দেশ বিদেশের বিভিন্ন খবর সম্পর্কে জানতে পারি, বিভিন্ন জ্ঞান অর্জন করি। তো এই জন্য ভাষা অনেক গুরুত্বপূর্ণ। দেখো, ভাষার মাধ্যমে কিন্তু এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা যে আমার কথা শুনছো, ক্লাসটা বুঝতে পারছো, এটা যদি ভাষা না থাকতো তাহলে কি তোমরা আমার সাথে আমার কথা বুঝতে পারতে না? তাহলে এই ভাষার মাধ্যমে কিন্তু আমি তোমাদের সাথে যোগাযোগ স্থাপন করছি। তো ছোটবেলা থেকে, অর্থাৎ এই যে এই ভাষা শৈশব থেকেই কিন্তু তোমার ব্যক্তিত্বকে প্রভাবিত করে। তুমি কেমন করে কথা বলছো, তুমি কিভাবে আরেকজনের সাথে যোগাযোগ করছো, এটা তোমার ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলছে। তার মানে ভাষা হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। আমরা এখন পাঠ 3-এ বাংলাদেশের গ্রাম অঞ্চল এবং শহর অঞ্চলের সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে জানবো। আমরা জানি যে আমাদের দেশের 85% লোক গ্রামে বাস করে। তো গ্রাম এবং শহর এই দুইটাই আমাদের সমাজ ব্যবস্থার অংশ, তাই না? এই দুটো নিয়ে আমাদের সমাজ গঠিত হয়েছে। তো
এই সমাজে অর্থাৎ গ্রামে এবং শহরে কিভাবে আমরা সামাজিকীকরণ শিক্ষা পেয়ে থাকি, কিভাবে আমাদের সামাজিকীকরণের প্রভাব ফেলে, চলো আমরা সেটা দেখি। অর্থাৎ শহরে এবং গ্রামের সামাজিকীকরণ প্রক্রিয়াটা সম্পর্কে আমরা জানি। প্রথমে আমরা জানবো গ্রামের সামাজিকীকরণ সম্পর্কে। গ্রামে কি বলতো, গ্রামে যে পরিবার, সে পরিবারের ধরনটা হচ্ছে বেশিরভাগ সময় কি হয়, এটা যৌথ পরিবার। যৌথ পরিবার মানে বাবা মা ছাড়াও এখানে আত্মীয় স্বজন অনেকে বসবাস করেন। তো এই আত্মীয় স্বজনদের সাথে বসবাস করার কারণে গ্রামের পরিবেশে যেসব শিশুরা বড় হয় তাদের মধ্যে অনেক ধরনের গুণাবলী অনেক দ্রুত বিকশিত হয়। শুধু আত্মীয় স্বজন না, তাদের আশেপাশে অনেক লোক সংখ্যা বেশি থাকে, যেটা শহরে সাধারণত পাওয়া যায় না। তো সেক্ষেত্রে কি হয়, তারা সহযোগিতা, সহিষ্ণুতা, সহমর্মিতা, শ্রদ্ধাবোধ এইসব গুণাবলীগুলি অর্জন করে কিন্তু গ্রামের পরিবেশের মাধ্যমে। এগুলো সব কি আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়া, তাই না? এগুলো সবগুলো গ্রামের পরিবেশে থেকে শিশু শিক্ষা লাভ করে। শহরে যেহেতু একক পরিবার, সেহেতু অনেক ক্ষেত্রে কিন্তু এই যে সহযোগিতা, সহমর্মিতা গুলো আমরা দেখতে পাই না, তাই না? যেহেতু আমরা অনেক মানুষের মাঝে থাকতে পারি না। তো আমরা আরো দেখি যে এই আমাদের পরিবারের লোক সংখ্যা ছাড়াও আমাদের এই সামাজিকীকরণে যেসব বিষয়গুলো প্রভাব রাখে সেগুলো হচ্ছে সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠান। অর্থাৎ এই আশেপাশের লোকজন ছাড়াও এই সামাজিক প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানও কিন্তু আমাদের সামাজিকীকরণে অনেক প্রভাব রাখে গ্রামীণ পরিবেশে। এছাড়াও বিভিন্ন ধরনের লোক সংস্কৃতি, যেগুলো কি বিভিন্ন উৎসব, পালাগান, লোকনাটক, লোকসঙ্গীত, যাত্রা, পুতুল নাচ, তারপর সার্কাস, বিভিন্ন মেলা, এই সবগুলো কিন্তু সামাজিকীকরণের অংশ। এগুলোর মাধ্যমে বিভিন্ন মানুষের সম্মিলিত হয়, তারা বিভিন্নভাবে বিনোদন নেয়, অর্থাৎ তারা একত্রিত হয়, তারা এইসব জিনিসপত্র জানতে পারে, বিভিন্ন সামাজিকীকরণ শিক্ষা লাভ করে। ঠিক আছে, তো এটা জানলাম আমরা গ্রামীণ সমাজের সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে। এখন চলো আমরা জানি শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে। সামাজিকীকরণ শিক্ষা দেওয়ার জন্য যেখানে গ্রামীণ পরিবেশে সে অনেকেই সহচর্য পাচ্ছে, অনেকের কাছ থেকে শিখছে, এখানে কিন্তু যেহেতু সিঙ্গেল ফ্যামিলি, বাবা মার কাছ থেকেই সে বেশিরভাগ শিক্ষা অর্জন করছে। তো এছাড়াও পরিবারের পরে আরো কিছু প্রতিষ্ঠান আছে যা তাকে সামাজিকীকরণে সাহায্য করে। সেগুলো কি? শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যম। গণমাধ্যম কি? গণমাধ্যমের মাধ্যমে সে বিশ্বের বিভিন্ন খবর, তথ্য সে জানতে পারছে, বিভিন্ন তথ্য জানতে পারছে, বিশ্বের নিত্য নতুন খবর জানতে পারছে, জ্ঞান বিজ্ঞান অর্জন করছে। এর মাধ্যমে সে কি করছে? সে নিজেকে বিভিন্ন পরিবেশে খাপ খাওয়ানোর ক্ষমতাও কিন্তু অর্জন করছে। যত সহজে সে জ্ঞানটা লাভ করছে, তত সহজে কিন্তু সে জানতে পারছে যে আচ্ছা, বিভিন্ন জায়গায় এই এই জিনিসগুলো করা হয়, তাহলে আমি এভাবে এভাবে নিজেকে খাপ খাওয়াবো। যখন আমি কোনো কিছু সম্পর্কে জানি, তখন কিন্তু আমার খাপ খাওয়ানোটা অনেক বেশি সহজ হয়। এরপরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিবেশী। প্রতিবেশীকে পরিবারের পরে সবচেয়ে কাছের মানুষই কিন্তু প্রতিবেশী, তাই না? প্রতিবেশী আমাদের সবচেয়ে কাছের বন্ধু, কারণ বিপদে আপদে আমরা কার সাহায্য পাই সবচেয়ে আগে? প্রতিবেশীর। তো গ্রাম বলো, শহর বলো, সব ক্ষেত্রেই প্রতিবেশীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সামাজিকীকরণের ক্ষেত্রে। চলো আমরা দেখি যে এই অধ্যায়ে আমরা আর কি কি জিনিস শিখেছি। এই অধ্যায়ের এই ক্লাসে আমরা জানতে পেরেছি সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠান এবং উপাদানের প্রভাব সম্পর্কে, তাই না? সেই সঙ্গে আমরা জেনেছি যে বাংলাদেশের গ্রাম এবং শহরে সামাজিকীকরণ প্রক্রিয়াটা কেমন হয়। প্রিয় শিক্ষার্থী, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি বিধি মেনে বাসায় অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আর এই ক্লাসটি যদি তোমরা পুনরায় দেখতে চাও, তাহলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। On May 1st in 1886, inspired by the trade unions, half of the workers at the McCormick Harvest Company in Chicago went on strike demanding an 8-hour workaday. Very important factor. So, where, when, and what? Where? The place is Chicago, and it is McCormick Harvester Company. What? They did a strike. Why? Because they have a demand for 8-hour workaday. So these are the very important factors that was held near the McCormick Harvester Company, and about 6,000 workers had joined it. The rally was addressed by the labor leaders. They urged the workers to stand together, to go on with their struggle and not to give in to their bosses. Very important.
So they started a rally, and what the leaders did, the leaders wanted the other workers to join them. But regretfully, when there are some struggles like this, there is also a group of people who are kind of opportunist. They sometimes take the side of their bosses and betray with the people who are trying to get something big, to achieve something big for the betterment of all the people. So in this spot, we have to focus on something very important, what the leaders did. The leaders wanted all the laborers, all the workers to join them, to work with them hand in hand, and of course, to protest against the oppression, to protest against the bosses, where they were doing injustice on the side of the workers. So they urged them not to go with the bosses, not to give in, not to yield to their bosses. So we have already seen that in the history of modern civilization, when big strikes happened, when big movements happened, sometimes there is a group of people who are kind of opportunists. They want to take advantage of the situation. So maybe there were some workers who wanted to go to the side of the bosses. So the leaders urged them not to do that and think of the betterment of all the people, of all the workers. So that's very important. Let us read more. Just at this moment, some strike breakers started leaving the meeting place. The strikers went down the street to bring them back. Suddenly, about 200 policemen attacked them with clubs and revolvers. One striker was killed instantly. 5 or 6 others were seriously wounded, and many of them were badly injured. The events of May 1, 1886 is a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay, and better lives. So, my dear students, what we can see in this part of the passage, we see that there are strike breakers. Probably they were working for their bosses. Probably they were bribed. Therefore, they broke the strike and they wanted to make indiscipline over there. Therefore, what the leaders did, what the strikers did, they wanted to bring them back. And at that very moment, some 200 policemen, big group of policemen, they attacked them with what? With clubs and revolvers. You know, club is a stick which is used as a weapon. So they attacked them, and unfortunately, one striker was immediately killed, and 5 or 6 others were seriously injured. So what we learn from here? We learn that when we want to achieve something big, we have to be ready for sacrifices. And this is what they did. And at the same time, we should remember that workers kept on being exploited. So they had to revolt. They had to come out on the roads and speak up. For what? For gaining better lives, better working conditions, and better pay. Now, we are going to learn some meanings of some words, and after that, we are going to make answers of some questions. Let us continue. Some very useful words. The first one, commemorate. Of course, commemorate means observe or celebrate. So when we think of something which happened in the past, what we do? We commemorate the event. For example, we commemorate our liberation war with great honor and pride, of course. Number 2, struggle. Of course, struggle means fight, maybe strive, or maybe battle. So you have something very difficult. When you work for something very difficult, when you fight for something very difficult, and you keep on fighting, then you say that you struggled a lot. Number 3, sacrifice. Something given up or lost. We have sacrificed so many young lives in our liberation war. So what we have done? We have lost so many lives. For what? For a great purpose.
So when we lose something for a great purpose, we say we sacrifice. Very useful word. This word can be used as a noun and also as a verb. Number 4, establish. Establish means launch, start or commence. Very simple. Next one, revolution. Very important word. A successful attempt by a large group of people to change a system. Two important things. It is a successful attempt by a large group of people. And second part, what? To change a system. When we want to change something which has been going on for a long time, we need to have a revolution. Very useful word. More words. Number 6, inspired, encouraged or motivated. So you may be inspired by someone great, someone very influential. So inspired is a very useful word. Given, surrender, we have already discussed given. Clubs, a thick, heavy stick that can be used as a weapon. You know, the policemen used clubs to attack, to disperse those people, those strikers in that time. Even police people use clubs these days also. Wounded, injured or hurt. Very easy. And lastly, exploited, to make use of unfairly for one's own advantage. So if someone wants to take advantage of another person for his or her benefit, he exploits. So it's a negative word. Now, my dear students, let us have a look at 2 pictures. The first one, in fact, it is a visual representation of the attack that happened on that day, on May 1st, 1886. And this is a picture. It is a picture of May Day, but later on, it took place in 1909. So if you look at these 2 pictures, you understand what happened. Firstly, attack on those people, and secondly, people have started commemorating that event, May Day. Very important. Now, dear students, now it is time for you all to write down the answers of some questions. The first one, what does May Day refer to? May Day refers to 1st May 1886. That's it. May Day doesn't mean any ordinary May Day. It signifies the 1st May of 1886, when half of the workers at the McCormick Harvest Company in Chicago went on a strike, demanding an 8-hour workday, being inspired by the trade unions. So if you have read the text well, you should be able to answer these questions. Now, my dear students, these are the sample answers. You should write your own answers in your own words. Next question. How long did the workers have to work in a day before the May 1st strike? Can you remember? Was it 10 hours? 11 hours? 12 hours long? Let's find out. I'm sure you have already remembered and you could write on your own. Yes. So, before the May 1st strike, the workers had to work for 14 or even more hours a day. It was absolutely a torture on them. So please remember the timeline, 14 or more hours a day. Next question. Why did the workers in Chicago go on a strike? What happened? We have just read that they had to work for a very long time. Now let us formulate the answer in this way. The workers in Chicago went on a strike to negotiate with the employers regarding long working hours, poor wage, want of safety laws, and so on. So they had different issues, and among them, 3 issues were very vital. First of all, long working hours and poor wages. And also they demanded safety laws. Very important causes for the strike. They stood up unitedly to gain their rights and stop being exploited. So they had to stand up unitedly. Why? Because they were being exploited for a long time. One more question.
What do you learn from the events of May 1, 1886? So what is your lesson? You have to write in your own words. Your lesson, your words. Now have a look at a sample answer. I learned from the events of May 1, 1886 that we must speak up for our due rights. So we must speak up. We must not yield to illegal oppression. Those events also remind me as saying, united we stand, divided we fall. Remember what we did during our liberation war? What the freedom fighters did during the liberation war? They did almost the same thing. They protested. They came out on the road and finally they took arms to free the nation. Now, my dear students, let us participate in an activity. In fact, it is a gap-filling activity. So, it is in page number 32, exercise C. There are some words. In fact, these are the verbs which we are going to use in these gaps. Tanya is a poor garment worker. She kept in a big garment factory in Ghazipur. She works, definitely. She works in a big factory in Ghazipur. She dash in a slum. She lives, definitely, she lives in a slum with a few fellow workers. She works 8 hours a day on a monthly salary of 3,000 taka, almost the same situation like those workers in Chicago. She does overtime. To what? To add some more money to her income. We have these words here. We are just using them inside the passage. If she can save something, she gave it to her father. What she does? When she has some extra income, when she adds some more money to the income, she sends it to her father. Sends it to her father to dash the family. To what the family? Of course, we have a beautiful word, support. So, to support the family. Next part of the passage. One day, Tanya was busy, dash her work in factory. Was busy, definitely, we have to use a verb and use the ing form. So, Tanya was busy doing her work in the factory. Suddenly, she dashed someone shouting, fire, fire. So, it was a past event. Suddenly, I think she heard, right? There is a verb here, so we have to use the past form. So, she heard someone shouting, fire, fire. The workers were panic-stricken, and everyone dashed to rush to the stairs. Everyone, what they did? See, have a look at the verbs inside this grid. Everyone did what? Everyone began, right? We have a verb begin, so we have to write here, began to rush to the stairs. There were not enough staircases in the factory building. So some workers were what? There is a verb tread. There is a verb tread. Tread means to fall under someone's feet. So we have to use the past participle form of tread, which is trodden. So some workers were trodden under the foot and others were injured in some other ways. However, the fire brigade arrived. So we have to use the past form. Arrived there in minutes and nothing serious happened. Now, my dear students, let us participate in one more activity on the basis of the passage which we have just completed. Read the complete passage and answer the following questions. You have to remember what happened with Tanya and what was the working condition over there. What was the safety measurement over there? And finally, what happened? It was a tragic event, we can remember. So, by having the idea from the whole passage, we have to answer some questions. This time, I'm not writing those answers for you. This time, I will just give you a guideline and you yourself will prepare the answers. Let's see the first one. Do you think Tanya's monthly salary is enough for her work? No, not at all, because she was paid only 3,000 taka. It means 100 taka a day, which is absolutely very less.
So it was almost the similar condition like those strikers during the May 1st, 1886 event, right? So please write in your way that the monthly payment was not at all enough for her service. Second one, is the factory safe enough for workers? Why do you think so? See, we have just learned from the passage that there were not enough staircases. So it was congested and a lot of people wanted to go out. So they didn't have enough safety. So they didn't have enough safety measures. They didn't have enough exit points. Therefore, we can say that the working condition in the factory was not at all safe. So please write these answers in your own words. Next question. Do you have any suggestion for safety of factory workers? If so, what? Of course, we can suggest so many things. First of all, the factory should be well ventilated. There should be enough staircases. There should be fire extinguishers. There should be enough space for people to get out in case of any emergency. And there should also be a source of water in case there is an emergency of fire event. So there can be so many suggestions from your part. Please make your own answer and write in your copy. So my dear students, let us recap today's lesson. Today we have covered lesson 2 of unit number 3 from our English for Today book. And we have learned about May Day. We learned the background of May Day. We learned about the oppression of the workers of that time. And also we learned about their strike. And eventually they became successful. So we learned about the sacrifice of the people, of the workers who came on the roads to protest the oppression that was being happened at that time. So it was a great movement of the workers during May 1, 1886. We also learned about working conditions, safe conditions of factories from the story of Tania. And now we can think of the workers. And therefore, we should also promise to ourselves that when we will be the owners, we should ensure good working conditions and of course, good payment for the workers. So my dear students, with this idea, with this knowledge, and of course, with this positive attitude, let us end today's class. Stay well, stay safe, and of course, keep learning English. Thank you all.